আমার পিসিওডি আছে বা পিসিওএস আছে, এটা একটা বলা ফ্যাশন। যেমন আমরা বলি হলিডেতে যাচ্ছি, নাইট আউট করছি, এরকম প্রতি 5 জন মেয়ের মধ্যে একজনের পিসিওডি আছে। পিসিওডি থাকলেই যে বাচ্চা হতে অসুবিধা হবে বা গায়ে অনেক লোম হবে এরকম কিছু কারণ নয়। ওভারিয়ান ক্যান্সার খুব যে কম হয় তা নয়, কিন্তু এটা নিয়ে আলোচনা কম হয়। যখন আমরা মহিলাদের ক্যান্সার নিয়ে কথা বলি, সবসময় আমরা ভাবি আইদার ব্রেস্ট ক্যান্সার অথবা সার্ভাইকাল ক্যান্সারের কথা, কিন্তু যে অঙ্গটাকে আমরা বাদ দিয়ে দিই সেটা হচ্ছে ওভারি। ওভারি বললেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে ওভারি ডিম বেরোবে, বাচ্চা হবে, কিন্তু এই ডিম বেরোনো বাচ্চা হবার পরেও কিন্তু ওভারির কাজ শেষ হয় না এবং ভালো কাজটা ছেড়ে দিয়ে তখন সে মন্দ কাজে জড়িয়ে পড়ে, আর সেটাই হচ্ছে ওভারিয়ান ক্যান্সার। এবং ওভারিয়ান ক্যান্সার খুব যে কম হয় তা নয়, কিন্তু এটা নিয়ে আলোচনা কম হয়, তাই জন্যই আজকে এই এপিসোডটা। আমার পিসিওডি আছে বা পিসিওএস আছে, এটা একটা বলা ফ্যাশন। যেমন আমরা বলি হলিডেতে যাচ্ছি, নাইট আউট করছি, এরকম, কিন্তু পিসিওডি নতুন কিছু নয়। পিসিওডি মানে হচ্ছে যে ওভারিতে অনেকগুলো ডিম আছে, যেটা আল্ট্রাসাউন্ড করলে সিস্টের মতো দেখতে লাগে, তাই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা সিনড্রোম। প্রতি 5 জন মেয়ের মধ্যে একজনের পিসিওডি আছে। পিসিওডি থাকলেই যে বাচ্চা হতে অসুবিধা হবে বা গায়ে অনেক লোম হবে এরকম কিছু কারণ নয়। অনেকের পিসিওডি থাকে, কোনো সিমটমস থাকে না, কিন্তু পিসিওডি থাকলে হরমোনাল ইমব্যালেন্স হয়, তার জন্য ওভুলেশনের সমস্যা হয় এবং তার জন্য ইনফার্টিলিটি হতে পারে। কিন্তু পিসিও থাকলেই যে ইনফার্টিলিটি হবে এটা একটা মিথ। যদি হয় বা অন্য কোনো সিমটমস হয় তাহলে তার চিকিৎসা আছে, এবং তাই নিয়ে মন খারাপ করা বা ডিপ্রেশনে যাওয়া কিন্তু একদমই উচিত নয়। আনপ্রোটেক্টেড সেক্স বা চাইলাম না হট করে হয়ে গেল, এটা এই জেনারেশনের নয়, আগের জেনারেশনেও ছিল, কিন্তু এই জেনারেশনটা বেশি হচ্ছে। অবাধ মেলামেশাতে আপত্তি নেই, কিন্তু আপত্তি হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্স। কারণ যেটা হয় যে আনপ্রোটেক্টেড সেক্স হলে একটা অবাঞ্ছিত প্রেগনেন্সির চান্স থাকে, এবং তার জন্য লোকে এমার্জেন্সি কন্ট্রাসেপশন ইউজ করে। এটা ওভার দ্য কাউন্টার, চাইলেই পাওয়া যায়, প্রেসক্রিপশন না হলেও হবে। লোকের সমস্যা হচ্ছে ধারণা যে কোনো রকম এমার্জেন্সি কন্ট্রাসেপশন খেলে তাহলে প্রেগনেন্সি আসতে অসুবিধা হতে পারে, পরবর্তীকালে কোনো ক্যান্সার এফেক্ট কিনা বা অন্য কোনো অসুবিধে আছে কিনা। কোনো রকম এমার্জেন্সি কন্ট্রাসেপশন যেটা বাজারে পাওয়া যায় সেটা খেলে প্রেগনেন্সি বা পরবর্তীকালে ফার্টিলিটির কোনো রকম অসুবিধে নেই। ওই ওষুধটা ওই সাইকেলেই কাজ করে, যেটা হয় সাইকেলটা আগে পরে হয়ে যায়। যদি কেউ এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ খেয়ে প্রেগনেন্ট হয় তাহলে তাকে দেখতে হবে যে সেই প্রেগনেন্সিটা ইউট্রাসের মধ্যে এসছে, একটপিক প্রেগনেন্সি নয়। দ্বিতীয় হচ্ছে যে এই এমার্জেন্সি কন্ট্রাসেপশন গুলো আপনার প্রেগনেন্সি আটকাবে, কিন্তু কোন রকম সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিআই আটকাবে না। তাই জন্য যদি মেলামেশা হয় তাহলে কন্ডোম ইউজ করুন। শুধুমাত্র যে আপনার কন্ট্রাসেপশন দেবে তার নয়, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ থেকে আটকাবে, যেটার পরবর্তীকালে একটা ইমপ্লিকেশনস থাকে। কাজের চাপ থাকবে, স্ট্রেস থাকবে, স্ট্রেস ছাড়া আমাদের জীবন চলবে না। রিসার্চ বলছে যদি খুব বেশি স্ট্রেস হয় তাহলে ওভারির উপরে একটা তো চাপ পড়ে, সেটা হচ্ছে যে এগের সংখ্যা হয়তো কমতে পারে, এবং খুব বেশি স্ট্রেস হলে পিরিয়ড ইরেগুলার হয়, মানে ওভুলেশনের একটা সমস্যা হচ্ছে। তাই চাপ নিতে পারা যাবে, খুব বেশি চাপ নেওয়া মুশকিল। এবার উইকেন্ড পার্টি মানে কি হয়? ওখানে স্মোকিং, ওখানে অ্যালকোহল, ওখানে নাইট আউটের স্ট্রেস, ওখানে ঘুম কম, এই সবগুলো এফেক্ট কিন্তু ওভারির উপরে পড়বে। কারণ আমরা জানি যে স্মোকিং, অ্যালকোহল যদি নিয়মিত হয় তাহলে এগের কোয়ালিটি মেয়েদের কমতে আরম্ভ করে। নাইট আউট বা অন্য স্ট্রেস যেটা করতে পারে যে হরমোনাল ইমব্যালেন্স করতে পারে, কারণ কারোর ওজন বেশি হয়, ওজন কম হয়, স্ট্রেস এইরকম একটা এফেক্ট ফেলে। তাই জন্য নাইট আউট যে হবে না তা নয়, পার্টি যে হবে না তা নয়, কিন্তু সবকিছুরই একটা মাত্রা থাকা উচিত। বাঙালি সব থেকে বড় দুটো সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা এবং আমার ঠিক হজম হচ্ছে না, পেটটা খারাপ লাগছে। মুশকিল হচ্ছে ওভারিয়ান ক্যান্সারের বেশিরভাগ সিমটমসগুলো এইরকমই হয়। পেট ভারী লাগছে, খিদে কমে গেছে, অল্প একটু খেলে পেট ভরে যাচ্ছে, বা হজমের গন্ডগোল হচ্ছে, তাহলে এগুলো রোজকার সিমটমসের মতোই হয়। মাঝে মাঝে ইরেগুলার পিরিয়ডস হয় বা মেনোপজের পরে পিরিয়ড হয়। তাহলে কখন আমরা এই সন্দেহগুলোকে নিয়ে ডাক্তারের কাছে যাব? যে সিমটমসগুলো আমরা বলছি সেগুলো যদি মাসে 12 বারের বেশি হয়, বা কারোর পেট
ব্যথা ছিল কিন্তু তার টাইপটা পাল্টে গেছে, কারোর একটা ডায়রিয়া হতো আইবিএস এর জন্য কিন্তু বেশি ঘন ঘন হচ্ছে, এইরকম কিছু হলে এবং মেনোপজের পরে ব্লিডিং হলে অবশ্যই দেখানো উচিত, কারণ শুধু ওভারিয়ান ক্যান্সার নয়, অন্য কোনো ক্যান্সারও হতে পারে। একটা হচ্ছে অন্যান্য ক্যান্সারের মতো যেমন ব্রেস্ট ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারের মতো ওভারিয়ান ক্যান্সার কেন তাড়াতাড়ি ধরা পড়ে না, কেন লেট স্টেজে ধরা পড়ে। বেশিরভাগ সময় দেখা গেছে ওভারিয়ান ক্যান্সার যখন ধরা পড়ে স্টেজ 3 বা স্টেজ 4, তখন বিশেষ কিছু করার থাকে না। তার একটা কারণ হচ্ছে ওভারিয়ান ক্যান্সারের কোনো স্ক্রিনিং প্রোগ্রাম বা কোনো স্ক্রিনিং টেস্ট নেই, আল্ট্রাসাউন্ড করে বা ব্লাড টেস্ট করে ধরা যায় না। দ্বিতীয় হচ্ছে ওভারি এমন একটা জায়গা যেখানে অনেকটা বড় হলে তবেই এটা প্যালপেট করা যায়। সেকেন্ডলি হচ্ছে যে সিমটমসগুলো আমরা আলোচনা করলাম সেগুলো সাধারণ পেট ব্যথা বা খিদে কমার মতো, তাই জন্য লোকে মাথা ঘামায় না, তাই জন্য ওভারিয়ান ক্যান্সার কিন্তু সহজে ধরা পড়ছে না। মেনোপজের পরে কোন কোন সিমটমসগুলোকে আমরা রেড ফ্ল্যাগ হিসেবে দেখব? একটা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে মেনোপজ হয়ে যাওয়া মানে 1 বছর কোনো পিরিয়ড হলো না, মানে আপনি মেনোপজে গেলেন, তারপরে যদি কোনো রকম ব্লিডিং হয় যেটাকে আমরা পোস্ট মেনোপজাল ব্লিডিং বলি, এটা অনেক সময় এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সারের মধ্যে হতে পারে। মেনোপজের পরে যদি সহবাস করতে গিয়ে কোনো রকম ব্লিডিং হয়, শুধুমাত্র যে হরমোন চেঞ্জ হচ্ছে তা নয়, এটা সার্ভাইকাল ক্যান্সার হতে পারে। এবং মেনোপজের পরে যদি হঠাৎ করে ওজন কমে যায় বা খিদে কম হচ্ছে, তখনও কিন্তু মাথায় রাখতে হবে শুধু বয়সের জন্য নয়, এটা কোনো রকম একটা ক্যান্সারের সিমটমসও হতে পারে, তাই জন্য চেক আপ করা দরকার। আগে আমরা কি করতাম, আশেপাশের বন্ধু বান্ধবের থেকে জানতাম, তারপরে আমরা গুগল করতে আরম্ভ করলাম, এখন আমরা চ্যাট জিপিটি করি বা আরেকটু বেশি অ্যাডভান্স হয়ে গেলে আমরা প্রো বা পারপ্লেক্সিটিতে আসছি। এবার বেশি ইনফরমেশন পেলে আমরা অনেক সময় ভুল ইনফরমেশন পাই বা আমরা বুঝতে পারি না কোন ইনফরমেশনটা আমাদের নেওয়া উচিত বা কোনটা নেওয়ার নয়। এবার ওই জেনেটিক টেস্টিং শুনতে খুব ভালো লাগে যে আমি একবার জেনেটিক টেস্টিং করলাম, আমাকে সবকিছু বলে দিল যে না হোল বডি চেক আপের মধ্যে তোমার জিন এই আছে, তুমি এরকম হলে। প্রথম কথা হচ্ছে যে সব ক্যান্সার জেনেটিকের চেঞ্জের জন্য হয় না, কিছু কিছু ক্যান্সার অন্যান্য কারণে হয়। আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার জেনেটিক কারণ আছে, BRCA1 and 2 আছে। কোনো রকম ক্যান্সার স্ক্রিনিং করতে গেলে যদি নিকট কেউ ফার্স্ট রিলেটিভের ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, সেই ক্ষেত্রে জেনেটিক স্ক্রিনিং করা দরকার। কিন্তু একটা প্রপার জেনেটিক কাউন্সিলের সাথে কথা বলে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু জেনেটিক কাউন্সিলিং করা উচিত, কারণ এর লং টার্ম ইমপ্লিকেশনস আছে। যদি এই টেস্ট পজিটিভ হয় তখন ভাবতে হবে প্রোফাইল্যাকটিক ম্যাস্টেক্টমি বা ব্রেস্ট বাদ দেওয়া হবে কিনা, যেমন অ্যাঞ্জেলিনা জোলির হয়েছিল। ফ্যামিলি কমপ্লিট হয়ে গেলেই আমি ইউট্রাস ওভারি বাদ দিয়ে দেবো কিনা, তো সেগুলোর ইমপ্লিকেশনস আছে, যেটা আমাদের পার্সোনাল সম্পর্ক, আমাদের নিজেদের ভালো মন্দ জীবনযাত্রার উপরে এফেক্ট ফেলবে। তাই জন্য কোনো টেস্ট পেয়ে গেলেই যে করতে হবে তা নয়, ভেবেচিন্তে টেস্ট করা উচিত। আবার বলবো যে ইনফরমেশন ভালো, কিন্তু যখন বেশি ইনফরমেশনস পাওয়া যায় সেটা ঠিক না ভুল সেটা বিচার না করে নেওয়া উচিত নয়। যাদের একটা জেনেটিক প্রবলেম থাকে, যেটা আমরা আলোচনা করেছিলাম BRCA1 and 2, তাদেরকে করতে হবে। যদি কারোর ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে বা অন্য কোনো ক্যান্সারের হিস্ট্রি থাকে, কারোর রেডিওথেরাপি হয়েছে, যদি কারোর পিরিয়ড খুব আগে শুরু হয় বা পিরিয়ড খুব পরে শেষ হয়, যদি PCOD থাকে বা এন্ডোমেট্রিওসিস থাকে, তাহলে কিন্তু ওভারিয়ান ক্যান্সারের রিস্ক রয়েছে। ওভারিয়ান ক্যান্সার আমরা দেখেছি যে ওজন বেশি থাকলে বা যদি কেউ স্মোক করে বা কেউ যদি জেনেটিক্যালি প্রিপয়ার্ড হয় তাহলে হতে পারে। তাই জন্য স্মোকিং বন্ধ করতে হবে, ওজন ঠিক রাখতে হবে বা ওজন কমাতে হবে, এবং যদি কোনো রকম রিস্ক ফ্যাক্টর থাকে আগে থেকে জেনেটিক স্ক্রিনিং করতে হবে, তাহলে ওভারিয়ান ক্যান্সারের সম্ভাবনা কমানো যাবে। যে কোনো ক্যান্সার ডে মানে এই নয় যেটা ভয় পাওয়ার জন্য, এটা অ্যাওয়ারনেস বাড়াবার জন্য। আশা করি আমাদের আলোচনা আপনাদের কিছুটা হলেও ভয় কাটিয়ে দিয়েছে। তাই জন্য বলছি যে ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইফস্টাইল ঠিকঠাক হোক। মনে রাখবেন যে সাইলেন্ট ওভারি স্ট্রং ইউ।